শেষ চরিত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ২১। মেয়েটা কই? গাড়িতেই আছে। কিছু করিসনি তো তাকে? না স্যার। আমার খাবার সে, ভুলেও টাচ করবি না ওকে। জি স্যার। ওর ফোন আর ওকে গাড়িতে রেখে পালা দেখে এবার। কেন স্যার, কুমিল্লা যাব না? ওর বাপ ভাইরা আসতে তোদের পেছনে বাটাম দিতে। বাটাম নিতে পারলে গাড়িতেই বসে থাক। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চিনি না তোদের। বাই। কথা বলে কল কাটতে গিয়েও থেমে গেল ইয়াসির। কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসল। ছবিতে দেখা মেয়েটাকে মনে ধরেছে। হাত নিষ্পিস করছে ছুঁয়ে দেখতে। শরীরের গঠন অস্থির, দেখেই মনে হচ্ছে পুরুষালী হাত পড়েনি লতানো দেহে। বাবা ভাই যে খুব আদরে বড় করেছে সেটা দেখেই বোঝা যায়। তবে নারী যখন হয়েছে, পুরুষ তো ছুবেই। আদরের ছাপ পড়বেই তার সর্বাঙ্গে। পুতুলটাকে যখন খুবলে খাবে, তখন কি আর এমন স্নিগ্ধ রূপ থাকবে? থাকবে না রে, থাকবে না। এতদিন যত মেয়ের গায়ে তার হাত পড়েছে, সেই মেয়েই মারা গেছে। কেউ বা মরেছে সঙ্গম চলাকালীন, কেউ বা মাত্রারিক্ত রক্তক্ষরণে। এখানে তার তো দোষ নেই, সব দোষ মেয়েগুলোর। তারা কেন তার রুডলি আদর নিতে পারে না? মেয়ে হয়ে যখন জন্মেছে, পুরুষের আদর কেন নিতে পারবে না? কেন? যারা পারে না তাদের মরে যাওয়াই ভালো। এত নরম সরম মানবদের জন্য এই পৃথিবী নয়। তাকে চুপ থাকতে দেখে ছেলেটি ভয়ে ভয়ে বলল, ওরা খোঁজ পেল কিভাবে বস? কাদের বাড়ির মেয়ে তুলেছিস, খোঁজ নিসনি? না নিলে নিস নে। তবে এটা কেবল ট্রেলার ছিল, সিনেমা এখনো বাকি। গা ঢাকা দে, যতদিন না আমি বলবো ততদিন বাইরে বেরোস না। নয়তো সায়ন শুদ্ধ তোদের এক একটাকে ধরে এমন ঠাপ দিবে, বাপ বলারও সময় পাবি না। সায়নকে নিয়ে ভয় আছে, তবে শুদ্ধকে তো ওই রকম মনে হয়নি। সায়নের থেকেও শুদ্ধ ডেঞ্জারাস। সায়ন প্রকাশ্যে খেলে আর শুদ্ধ চাল বুঝে দান ফেলে। মাদারচোদ আরেকটা চিজ বটে। কথার কথা, এক কথা আমরা ফেঁসে যাব না তো বস? আমি কি করে বলবো? ফাঁসবি নাকি কি করবি তোরা জানিস। তবে হ্যাঁ, আমার সাথে চালাকি করতে যাস না। চালাকি তোমাদের পেছন দিয়ে ভরে দেব। আউচ করারও সময় দেব না, মনে রাখিস। আমি এসবে দারুণ এক্সপার্ট। কথা বলে ইয়াসির কল কেটে দিল। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে চিন্তিত হয়। তাদের দিয়ে কাজ করিয়ে ফাঁকতালে নিজেই কেটে পড়ছে। আবার শীতল কণ্ঠে থ্রেটও দিচ্ছে নাম না বলার জন্য। এই লোক ঠান্ডা মাথার খুনি, প্রথমে বুঝতে পারেনি। বোঝার উপায় নেই, কারণ এই লোক ডিলার নয়। তাদের সাথে ডিল করেছে অন্য কেউ। অন্য কেউ সেই মানুষটাকেও চেনে না। মোট কথা টাকার পোকা তারা। যার থেকে টাকা পায় তার হয়ে কাজ করে। তাছাড়া কিডন্যাপ কেস এই প্রথমবার তাও নয়। পূর্বেও বহুজনকে করেছে। হাত পা লুলা করে বাড়ির সামনে ফেলে এসেছে। কাউকে মেরে গুম করে দিয়েছে, কাউকে বা টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দিয়েছে। এসব কাজ বহুবার করেছে বলেই চৌধুরী বাড়ির মেয়ে তুলতে এত কিছু ভাবেনি। এখন মনে হচ্ছে এবার চালে ভুল করে ফেলেছে। তাদের খোঁজ নেওয়া উচিত ছিল। সায়ন পশু কুরবানি করার মতো মানুষ জবাই করে। শুদ্ধও নাকি কম না। এমন ভয়ঙ্কর ভাইদের আদরে বোনকে তুলে আনা উচিত হয়নি। এখন নিজেরাই না মারা পড়ে। নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝেছে বড়লোকগুলো গিরগিটি হয়। সময় সময় রং বদলায়। ইয়াসিরের মতো নিমক হারাম টাইপের হয়। কাজ করিয়ে পরে তাদেরকেই চিনতে পারে না। অগ্রিম টাকা নিয়েছিল বিধায়, নয়তো টাকা ছুটতো শালা ইয়াসিরের মুখে। এখন কিছুটি করারও নেই। বাঁচতে চাইলে চোখ বুজে জান নিয়ে পালাতে হবে। বিড়বিড় করে এসব বলতে বলতে তারা গাড়ি থেকে বের হলো। ফেনীতে ঢুকতে পারেনি এখনো। এটা কোন জায়গা ধারণা করতেও পারলো না। আশেপাশে রাস্তা আছে বোধহয়, গাড়ি চলাচলের শব্দ আসছে। পাঁচজন গাড়ি থেকে নেমে তাকালো অবচেতন শীতলের দিকে। থাপ্পড়ের আঘাতে মেয়েটার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে, কপালে কালছিটে। ফর্সা দুই গালে থাপ্পড়ের দাগ। দলের ছেলেগুলোর একজন শীতলকে পরখ করে দাঁত বের করে হেসে বলল, মাম্মা, মাইয়া কিন্তু বহুত সুন্দরী। এমন জিনিস ফেলাইয়া যাইতে মন চাইতেছে না। খাইতে না পারি, একটু চটকাতে তো পারি, তাই না ক? বাইঞ্চ, তুই চটকা, আমরা জায়গা। হের বাপ ভাই আইতাছে। হের ভাইরে তো চিনো না শালা? সেই জল্লাদ, চোখের পলকে কল্লা কাটে। তোর কল্লাও কাইটা তোর মায়েরে তবারর হিসেবে পাঠাইয়া দেবেনে। সব জাইন্না হের বুইনরে উঠাইছিলি কেন তাইলে? তোর কথায় আইসা এখন দেখি সত্যি সত্যিই মরতে হইব বাল। আমিও জানতাম না, পরে জানছি। তয় হের বড় ভাইয়ের রেকর্ড ভালো না। বহুত ডেঞ্জারাস আছে, হাতে পড়লে জান শেষ। মাম্মা হাঁটন ধর, বাইসা থাকলে মেলা মাইয়া পাবি। কথা বলে থামতেই খেয়াল করলো আরেকজন শীতলের আইফোন ধরে নেড়েচেড়ে দেখছে। চোখে লোভাতুর দৃষ্টি। একদম নিউ ফোন। মাইয়ার বাপে বোধহয় মেলা বড় লোক। না হলে এইটুকুন মাইয়ারে কেউ আইফোন দেয়?
তারও মেলা দিনের শখ একটা আইফোন কিনার। আইফোন যা ছবি আসে না, পুরাই অস্থির। ওর মনের অবস্থা বুঝে পাশের জন ফোনটা ছো মেরে কেড়ে নিল। তারপর গাড়ি থেকে স্যানিটাইজার নিয়ে রুমালে মাখালো। এরপর রুমাল দিয়ে ফোনটা ভালো করে মুছে অন করে ছুঁড়ে মারলো শীতলের দিকে। তখনই ফোনটার আলো জ্বলে উঠল। একের পর এক ফোন কল আসতে থাকলো। কখনো বাবা মা, সায়ন ভাই, বড় আব্বু। সব থেকে বেশি কল এলো বিশুদ্ধ পুরুষ নামে সেভ করা নাম্বারটি থেকে। কলের বহর দেখে তারাও বুঝে নিল এই নাম্বার ট্র্যাক হচ্ছে বা হতে পারে। এই কথা স্মরণে আসতেই তারা একে অন্যের দিকে তাকিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলো। পাঁচজন ছেলে ছুটতে ছুটতে আধারে মিলিয়ে গেল। আর অবচেতন শীতল সেভাবেই পড়ে রইল। একটা কালো বিড়াল এসে ঘুরঘুর করে গেল, দেখে গেল কারো বুকের ধন জ্ঞান হারিয়ে অন্ধকারে পড়ে আছে। ওদিকে মেয়ের চিন্তায় শিমিন চৌধুরীর প্রেশার বেড়ে গেছে, কোনোভাবে প্রেশার কমছে না। অসহায় সুরে কেঁদেই যাচ্ছে আর দোষারোপ করছে নিজেকে। কেন মেয়েটাকে সঙ্গে নিলেন না, কেন কোচিংয়ে যেতে বারণ করলেন না? কোথায় গেল মেয়েটা, কে নিয়ে গেল ওনার জান পাখিকে? তারা কি কিছু খেতে দিয়েছে, না কি কিছু কষ্ট দিচ্ছে? এইভাবে একের পর এক বিলাপ করেই যাচ্ছেন। ওনাকে কোনো মতে থামাতে না পেরে শখ পরপর দুটো ইঞ্জেকশন পুশ করে দিল। শিমিন চৌধুরীও ধীরে ধীরে থেমে গেলেন। কিছুক্ষণ পর প্রেশার কন্ট্রোলে এলে ওনার চোখে ঘুম নেমে এলো। বাড়ির সকলে তখনও চিন্তায় অস্থির। বাচাল মেয়েটা ঘন্টাখানিক হলো বাসায় নেই, তাতেই বাড়িটা যেন থমকে গেছে। প্রায় 2.5 ঘন্টা পর একটি গাড়ি এসে থামলো শীতলের গাড়ির পেছনে। লোকেশন এখানেই শো করছে, অর্থাৎ শীতলের ফোনটা এখানেই আছে। শায়ন কোমরে পিস্তল গুজে গাড়ি থেকে নামলো। একটাকেও যদি ধরতে পারে জান খুবলে খাবে। কত বড় কলিজা ওজন করে দেখবে। গজগজ করতে করতে সে খেয়াল করলো পুরো জায়গাটা ঘুরঘুরে অন্ধকার, লোকশূন্য এরিয়া। শীতল ছোট থেকে অন্ধকারে থাকতে পারে না, অন্ধকারে ফোবিয়া আছে তার। সে ফোনের ফ্ল্যাশ অন করে গেল গাড়িটির কাছে। আশেপাশে কেউ নেই, ঝোপের ঝাড়ে ঝিঝি রাখছে। গাড়ির দরজাও খোলা, হাতে পিস্তল নিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে তাকিয়েই বুকটা ছলাৎ করে উঠল তার। আদরের বোনের এই অবস্থা দেখে হতবাক হয়ে গেল সে। ছুটে গিয়ে বুকে আগলে নিল শীতলকে, গাল চাপড়ে আদুরে সুরে ডাকতে লাগলো, শীতল বোন আমার, এই যান বাচ্চা, তাকা তাকা আমার দিকে। বোন শুনতে পাচ্ছিস? চোখ খোল না, ভাইয়া এসে গেছে, ভয় নেই। শীতলের কোনো সাড়া নেই। সায়ন এবার চেঁচিয়ে আজমকে বলল গাড়ি থেকে তাড়াতাড়ি পানি আনতে। আজম পানি নিয়ে এসে পানির ঝাপটা দিলে এবারও ব্যর্থ। ফোনের আলোতে আঘাতের চিহ্ন নজরে এড়ানো না তার। তখন আজম আমতা আমতা করে বলল, ভাই আপুরে হাসপাতাল নিয়ে যাওয়ান লাগবো। খানকির পোলাগর বিশ্বাস নাই, হেরে আপুরে কিছু খাওয়াতেও পারে। দেরি করন যাইব না, চলেন উঠেন জায়গা। হুম হুম তাই চল। একথা বলে উঠতে গেলে শীতলের পাশে থেকে ফোনের আলো জ্বলে উঠল। ফোনের ডিসপ্লেতে ভাসছে একটি নাম, বিশুদ্ধ পুরুষ। সায়ন ভালো করেই জানে কে সে। কলের বহর দেখে বুঝতে বাকি রইল না অপর পাশের মানুষটির অস্থির, বিচলিত, চিন্তিত। তাকেও শান্ত করা জরুরি। তাই সে শীতলকে আগলে রেখে ফোনটা রিসিভ করলো। তখন শুদ্ধর বিচলিত কণ্ঠস্বর শোনা গেল, হ্যালো শীতল, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো শুদ্ধ, আমি ভাইয়া বলছি। ওকে পেয়ে গেছি, বাসার দিকে যাচ্ছি, গিয়ে কথা বলছি। ও, ও ঠিক আছে ভাইয়া? হুম, সত্যি ঠিক আছে, ওকে ফোনটা দাও। সেন্সলেস। এ কথা শুনে শুদ্ধ চুপ হয়ে গেল। এরপর থমথমে গলায় বলল, সেন্স এলে পোর্ট্রেট আর্টিস্ট যারা মানুষের মুখাবয়ব আঁকে রেখে স্কেচ করাবে। 5-10 যতজনই হোক, তোমার বোনকে বলবে তাদের মুখাবয়ব মনে করে আর্টিস্টকে জানাতে। আমার স্কেচ চাই মানে চাই। হুম, ওর শরীরে আঘাতের চিহ্ন থাকলে বাড়ির দিকে যাওয়ার দরকার নেই। আপাতত ফুপির বাসায় যাও, ফুপিকে আমি জানিয়ে রাখছি। রিল্যাক্স ভাই, দেখে মনে হচ্ছে ওরকম কিছু ঘটেনি, ভয়ে সেন্সলেস বোধ হয়। আপাতত হাসপাতালের দিকে যাচ্ছি, রাখছি। একথা বলে সায়ন কল কেটে ফোনটা পকেটে রাখলো। শীতলকে কোলে নিয়ে বের হলো গাড়ি থেকে। তার গাড়িতে বসে আজমকে বলল গাড়ি জোরে টান দিতে। আজম সায়নের কথা মতো তাই করলো। সায়ন তখনও শীতলের জ্ঞান ফেরাতে মুখে পানি দিচ্ছে, কখনো ডাকছে, না কিছুতেই কিছু হচ্ছে না। তখন মনে হলো বাড়িতেও খবরটা জানানো দরকার। খুব টেনশনে আছে সবাই, তাই সে স্বর্ণকে অল্প কথায় মেসেজ করে জানিয়ে দিল। তারপর ছুটল আশেপাশের কোনো হাসপাতালে। শীতলের আগে জ্ঞান ফেরানো দরকার। এদিকে সায়নের কথায় শুদ্ধের বুক থেকে যেন পাথর নেমে গেল। ধপ করে বসলো বিছানায়, গা ঘেমে একাকার অবস্থা।
পরনের অ্যাপ্রন খুলে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ সেভাবেই শুয়ে থেকে বুকের বাঁ পাশে হাত বুলিয়ে বুক ভরে শ্বাস নিল। এতক্ষণ দমটা বুঝি গলায় আটকে ছিল। তবে ঘটনাখানা স্বাভাবিকভাবে নিতে পারল না। কেন জানি তার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কাজটা করলো, সংকেত নতুবা সতর্কবার্তা দিতে। কিডন্যাপ করে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে ফোন অন করে রাখার ব্যাপারটা আরও বেশি অস্বাভাবিক লাগছে। এটাও তো দেখতে হবে কার কলিজায় বার চড়েছে যে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়ায়। কে? ব্যাপারটা ছোট করে দেখলে হবে না তো। নিশ্চয়ই এর পিছনে কেউ আছে, তবে সে কে? কী বা তার উদ্দেশ্য? মেয়েকে পাওয়া গেছে শুনে শাহাদাত চৌধুরী এই খবর জানিয়ে দিলেন। যেসব পুলিশ ওপর মহলের আদেশে রাস্তায় নেমেছিল তারা ফিরে গেল। ট্রাফিক পুলিশদের কাছে বার্তা পৌঁছে গেল। ঘণ্টাখানিকের মধ্যে যেমন তৎপর হয়ে পড়েছিল তেমনি সবাই থেমে গেল। সব কিছু পাওয়ার হাতে পাওয়ার থাকলে সব সম্ভব। সব যেখানে থানায় গেলে 24 ঘন্টার আগে মিসিং কেস নেয় না, সেখানে 1 ঘন্টার মধ্যেই ঢাকা থেকে ফেনীর রাস্তা ব্লক করে ফেলেছে পুলিশ ট্রাফিক। সায়নদের অবস্থান জেনে উনিও ছুটলেন আদরের মেয়ের কাছে। সায়ন ততক্ষণে শীতলকে একটা হাসপাতালে নিয়ে এসেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেপ কেস ভেবে ডাক্তারটা প্রথমে হাত দিতে চাচ্ছিলেন না। পরে ডাক্তারকে বোঝানো হয়েছে পারিবারিক ক্ষোভ মেটাতে কিডন্যাপ করা হয়েছে, রেপ কেস না, রাগের মাথায় আঘাত করা হয়েছে। ডাক্তার আরো কিছু বলতেন কিন্তু শাহাদাত চৌধুরীর পরিচয় পেয়ে দমে গেলেন। দ্রুত সেবা প্রদানের আধা ঘন্টা পর শীতলের জ্ঞান ফিরল। নিজেকে পেল হাসপাতালের বিছানায়। উঠতে গেলে টান খেলো হাতে। বা হাতে স্যালাইন চলছে। সে চোখ ঘুরিয়ে দেখলো পুরো কেবিন। কে আনলো এখানে? আর ছেলেগুলো কই? ফোনটা কই? ফোন হারালে শুদ্ধ আধমরা করে দেবে। অনেক কেঁদে কেটে ফোনটা হাতিয়েছিল সে। আশপাশ তাকিয়ে ফোন না পেয়ে নাক টেনে কাঁদতে লাগলো। শরীরের আঘাতের চেয়ে তার ফোনের হারানোর যন্ত্রণা সবচেয়ে বেশি। আঘাতের ব্যথা মেডিসিন নিলেই সেরে যাবে, কিন্তু ফোন হারালে শুধুর খোঁচা মার্কা আজীবন শুনতে হবে। ছোটবেলায় অবুঝ শিশু ছিল, তখন কোলে হিসু করে দিত, এই নিয়ে এখনো কথা শুনতে হয়। এখন বড়বেলায়, এবার আর রক্ষে থাকবে না। সায়ন কি ভেবে কেবিনে উঁকি মেরে দেখে শীতল কাঁদছে। বোন কাঁদছে দেখে হন্তদন্ত হয়ে কেবিলে ঢুকলো সে। ব্যথা বেড়েছে নাকি কাউকে না দেখে ভয় কাঁদছে? আগে মেয়েটাকে স্বাভাবিক করতে হবে, কথা বলে ভয় কাটাতে হবে। তাই সে গাল ভরে হেসে বলল, কিরে সুটকি, কাঁদছিস কেন? ক্ষুধা পেয়েছে? আমার ফোন কোথায় সায়ন ভাই? আমার কাছে। কই দেখি। উফ, বাঁচলাম, না হলে শুদ্ধ ভাই আমাকে মেরে আধমরা করে দিত। আশ্চর্য, তুই এতক্ষণ ফোনের জন্য কাঁদছিলি? হুম। এ কথা শুনে সায়নের হাসি পেলেও নিজেকে সামলে নিল। তার পকেট থেকে ফোন বের করে শীতলের হাতে দিল। ফোন পেয়ে শীতল কল দিল শুদ্ধকে। শুদ্ধ যেন এই কলের আশাতেই এতক্ষণ। চট করে কল রিসিভ করে দেখতে পেল শীতলের মুখ। তীক্ষ্ণ নজরে দেখে গেল ঠোঁটের পাশ, কপালের কালছিটে। তখনই কানে এলো শীতলের চঞ্চল কণ্ঠস্বর। শুদ্ধ ভাই, ফোন হারায়নি। তার কণ্ঠে অবাধ খুশি। ফোন না হারানোই যেন বিশ্বজয় করে ফেলেছে। চুপ করে দেখল সেই খুশি। আগে ছিল আধা পাগল, আঘাত পেয়ে ফুল পাগল হলো নাকি কে জানে। নয়তো এই অবস্থায় ফোনের চিৎনা কে করে। তখন শীতলই বেশ গর্ব করে বলল, শীতলের থেকে ফোন করা এত সোজা না, বুঝলেন? বুঝলাম, তবে হারালে তোকে কি যে করতাম। কি করতেন? তোকে কুচি কুচি করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে বিরিয়ানি রান্না করতাম। নাম দিতাম ব্যাঙাচি বিরিয়ানি। তারপর বিলিয়ে দিতাম। ছোট বাচ্চারা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে আমার জন্য দোয়া করত। অন্যায়, ঘোর অন্যায়। আমার একটা নাম আছে শুদ্ধ ভাই, আপনি সেই নামকে এভাবে অপমান করতে পারেন না। দুটো খাসি কেটে দাদু আকিকা দিয়ে নাম রেখেছে আমার, আর আপনি কিনা সেই নাম গুম করে আমাকে ব্যাঙাচি নামে নামকরণ করলেন। ওর নামটা যেন কি? এ কি কাণ্ড! কপালে আঘাত পেলাম আমি আর স্মৃতি হারালেন আপনি। থাপ্পড় না খেলে যা জিজ্ঞাসা করছি বল। সুবহানা চৌধুরী শীতল। শীতল মানে ঠান্ডা, উষ্ণতাহীন। তোর মাঝে কি ঠান্ডা স্থির বলে কিছু আছে? নেই। তোর দাদা পাগল বলেই ভুল মানুষকে ভুল নাম দিয়েছে। যদিও তোর দাদা আমারও দাদা, নাতি হিসেবে দাদার ভুল শুধরানোর দায়িত্ব তো আমারই। তাই আজ সঠিক মানুষকে সঠিক নামে নামকরণ করলাম। তাই বলে ব্যাঙাচি? হুম, একদম খাপে খাপ। শীতল মুখ ফুলিয়ে তাকিয়ে রইল শুদ্ধের দিকে। ভিডিও কলে কথা বলছে তারা। ডিসপ্লেতে ভাসছে দুজনের মুখ। নিজের ছবির দিকে নজর গেলে শীতলের কান্না পেল। ইস, মুখের কি অবস্থা তার! সে নিজের মুখে হাত বুলিয়ে কান্নারত স্বরে বলল, আগে ভাবতাম আপনি পাষাণ, তাই পাষাণের মতো আমাকে মারেন।
আজ বুঝলাম আপনার থেকেও বাইরের ওই ছেলেগুলো আরও পাষাণ নিষ্ঠুর, নয়তো এত জোরে কেউ থাপ্পড় মারে? কে মেরেছে? ভ্রুকাটা ওই ছেলেটা। কপালে ব্যথা পেলে কিভাবে কি জানি মনে নেই, তবে ওই ছেলেগুলোই কিছু করেছে। মারলো কেন তারা? কথা বলেছি তাই। হিজাব কি ওরাই খুলেছে? হুম। এবার সে গড়গড় করে বলতে লাগলো ঘটে যাওয়া ঘটনা। শুদ্ধ চুপ করে শুনলো। ঠিক এই কথা শোনার জন্যই এতক্ষণ আবোল তাবোল বকছিল। কারণ সে জানে শীতলের পেট পাতলা, একবার কথা শুরু করলে পেটে যা আছে সব উগলাবে। অদূরে বসা সায়ন ঠোঁট কামড়ে হাসছে ভাইয়ের বুদ্ধিমত্তা দেখে। এই কাজ যদি সে করতো তাহলে শীতল ব্রোয়েশ হয়ে মনে করে বলতো, অথচ শুদ্ধকে এমনভাবে বলছে যেন মজার গল্প শোনাচ্ছে। শুদ্ধ তীক্ষ্ণ বুদ্ধিতে ক্যাচ করে নিল ওই ছেলেগুলোর 5 জন ছিল। তাদের ফেস কেমন ছিল, কে কানে কম শোনে, কার গায়ের ড্রেস কেমন ছিল, কে তাকে মেরেছে, কে গালি দিয়েছে, কে হিজাব খোলার দুঃসাহস দেখিয়েছে, সব বলল। আরও বলল গাড়িতে মধ্যে একজনের সাথে বারবার কলে কথা বলেছিল। কথা বলার সময় কলদাতাকে ভাই ভাই করে সম্বোধন করছিল। অর্থাৎ মেইন কালপিট একটা ছেলে। শুনে 5 জন ছেলের হুবহু মুখাবয়বের বর্ণনা শুনে শুধু অন্য হাতে থাকা ফোনে রেকর্ডার অফ করলো। কথা বলা অবস্থায় পাঠিয়ে দিল অর্কের নাম্বারে, সঙ্গে ছোট্ট একটা বার্তা, আর্জেন্ট। অর্ক মেসেজ দেখে সেন্ড করলো তার বড় ভাইয়ের কাছে। উনি আবার এসবের কাজ করে। সেও ভাইকে জানিয়ে দিল আর্জেন্ট কেস। কারো উপরে ভরসা না করে শুদ্ধ এক জায়গায় বসে কাজ চালিয়ে গেল। শীতলকে বারবার এই ঘটনার কথা মনে করতে যেন না হয়, তাই এই কাজ করেছে সে। এরপর কিছুক্ষণ কথা বলে কল কাটলো শুদ্ধ। শীতল এবার বকবক করতে লাগলো সায়নের সাথে। পুরনো গল্প মনে করে খুব হাসলো। শাহাদাত চৌধুরীও তাল মেলালো তাদের সাথে। তারপর শীতলের স্যালাইন শেষ হলে সায়ন আর শাহাদাত চৌধুরী তাকে নিয়ে রওনা হলো বাসার দিকে। চৌধুরী নিবাসে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল ভোর 4টা। ড্রয়িং রুমে সবাই তাদের অপেক্ষায়, টেনশনে ঘুম নেই কারো। সায়ন ঘুমন্ত শীতলকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ইশারায় বলল শব্দ না করতে। সবাই তাই করলো। ফুলের মতো স্নিগ্ধ মুখে আঘাতের দাগ দেখে সবার বুক ভার হলো। কাঁদলেনও নিঃশব্দে। সায়ন বোনকে রুমে শুইয়ে নিচে আসতেই সারাফাত চৌধুরী রোষানলে পড়ল। উনি সায়নকে সরাসরি বললেন, এই ঘটনা এবারই প্রথম। আমার মনে হয় না এত বছরে এমন শত্রু তৈরি করেছি যারা আমার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়াবে। কত বড় স্পৃহা! আমি আবারও বলছি, নিজেকে শুধরে নাও। তোমার না হয় মরার ভয় নেই, কিন্তু তোমার কাজের ফল আমার অন্য সন্তানের প্রাণ নাশের কারণ না হয়। তোমার কর্মে যেন তোমার বোনরা কখনো অসম্মানিত না হয়। আজ মেয়েটা বেঁচে গেছে, বারবার বাঁচবে এমনটা নয়। আজ না হয় শীতলের উপর হামলা করেছে, কাল শখ স্বর্ণকে টার্গেট করবে না এটার গ্যারান্টি কে দেবে? সায়ন মেঝেতে দৃষ্টি রেখে বাবার কথাগুলো শুনল। বাবার কথার ধরনে স্পষ্ট উনি ধরে নিয়েছে সায়নের জন্য এই ঘটনা ঘটল। বোন কিডন্যাপ হওয়ার পেছনে সেই দায়ী। যদিও জোর দিয়ে কিছু বলতেও পারবে না, কারণ রাজনীতিতে এসব কমন হতেও পারে। রাজনীতিতে জড়ানোর পর বাবা ভালো কথা বলে না। এখন যেমন রুটভাবে কথাগুলো বললেন সেভাবেই বলে। এতদিন শুনতে শুনতে গা সওয়া হয়ে গেছে। তাই জবাব না দিয়ে সীতারাকে বলল খেতে দিতে। রান্না বান্না করাই আছে, কেউ কিছু মুখে তোলেনি। তাই উনি সবাইকে খেতে ডাকলেন। শাহাদাত চৌধুরী ফ্রেশ হতে গেছে। কাল দুপুরের পরপরই চলে যাবেন। সিমিন তো এখনো ঘুমে। সারাফাত চৌধুরী শখ এখন আর খাবে না বলে চলে গেলেন যার যার রুমে। সায়ন কোনো মতে হাত ধুয়ে খেয়ে চলল নিজের রুমে। যাওয়ার আগে একবার তাকালো স্বর্ণের দিকে। এই তাকানোর মানে স্বর্ণ বুঝে। এর অর্থ জলদি রুমে আয়। স্বর্ণ বিরক্তিতে মুখ কুঁচকালো। তার মুখ দেখে সায়ন বুঝলো স্বর্ণ আসবে না। তাই মাসিঁড়িতে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, পেইন কিলার থাকলে রুমে দিয়ে যা, মাথা ব্যথায় মরে যাচ্ছি, দেরি করলে থাপ্পড়ে গাল লাল করে দেব। ছেলের কথা শুনে শীতলা চৌধুরী খ্যাক করে উঠলেন। বললেন, এটা কেমন ব্যবহার সায়ন? ছোট বোনের সাথে কেউ এভাবে কথা বলে? তো কিভাবে বলে? সুন্দর করে বল, না বললে পাবি না পেইন কিলার। সায়ন দীর্ঘশ্বাস চাপলো। 2 আঙুলে কপাল ডলে স্বর্ণের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, মার্জনা করুন চৌধুরী কন্যা। অনুগ্রহপূর্বক একটা প্রতিষেধক দিয়ে আমাকে ধন্য করুন প্লিজ। ছেলের কাণ্ডে সীতারা এবার হেসে ফেললেন। মাকে হাসতে দেখে সায়ন স্বর্ণকে শীতল চাহনি ছুঁড়ে হনহন করে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ বিড়বিড় করে বলল, মন ভরে বাপের দোচন খেলো। বাপকে কিছু বলতেও পারল না, অথচ এখন সব রাগ উবরাবে আমার ঠোঁটের ওপর। বেয়াদব নষ্ট পুরুষটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা।